ঢাকার বুকে গুলির শব্দ এখনো থেমে নেই। একজন তরুণ বিপ্লবী যার নাম শরীফ ওসমান হাদি এখন মৃত্যুর সাথে লড়াই করছে। কিন্তু এই গুলি যেন আর কোনো সাধারণ অপরাধমূলক ঘটনা নয়, তাই স্পষ্ট হয়ে উঠতে বেশি সময় লাগেনি। এই গুলির প্রতিধ্বনি এখন আর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সমগ্র দক্ষিণ এশিয়ায়। এক রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে, তার গভীরে লুকিয়ে রয়েছে এক ভয়াবহ ষড়যন্ত্রের গল্প, যার মূল হাত বাংলাদেশের সীমান্তের ওপরে ভারতের রাজধানী দিল্লিতে। আর এই ষড়যন্ত্রের জবাবে ইউনূস সরকারের নেওয়া প্রথম পদক্ষেপ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব, যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এক অধ্যায় যেখানে দুই দেশের সম্পর্ক স্থগিত থেকে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার সব সম্ভাবনা উন্মোচিত হচ্ছে। ঘটনাটি যখন ঘটে তখন প্রাথমিকভাবে অনেকেই একে দেশীয় রাজনীতির প্রতিহিংসা বলেই ধরে নিয়েছিল। সাধারণ মানুষ, এমনকি বিএনপির অনেক সমর্থকও মির্জা আব্বাস বা বিএনপির অন্য নেতাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল। কিন্তু যারা গভীরভাবে তাকাতে চেয়েছিলেন তারা অন্য এক ছবি দেখতে পেয়েছেন, একটি ভিডিও বার্তা যা ঘটনার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা ছিল এই হামলার পেছনে বিএনপি নয়, বরং ভারত ও আওয়ামী লীগের একটি মহা ষড়যন্ত্র রয়েছে। তাদের উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচন বানচাল করে দেশে অস্থিতিশীলতা তৈরি করা। এই মুহূর্ত থেকেই শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা আর কোনো ডোমেস্টিক ইস্যু থাকতে পারে না। এটি পরিণত হলো আন্তর্জাতিক রাজনীতির এক জটিল জালে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আর শুধু বাংলাদেশের মানুষের মধ্যেই নেই, তা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে ভারতের স্বার্থেও। এই ঘটনাকে একক ঘটনা হিসেবে দেখলে ভুল হবে, এটি একটি দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা। বাংলাদেশের সেনা হত্যা, রাজনৈতিক গুম, অবৈধ নির্বাচন, একের পর এক ঘটনায় ভারতের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে বারবার। গত 5 আগস্টে যখন জনগণ এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের আধিপত্যবাদী শাসন থেকে মুক্তির স্বাদ পেয়েছে, তখন অনেকেই ভেবেছিল যে বাংলাদেশ এখন সত্যিকার অর্থে সার্বভৌম হবে। কিন্তু সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে ভারতকে ঠিকভাবে জবাবদিহির মুখে দাঁড় করানো প্রয়োজন। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি, বরং ভারত তার ষড়যন্ত্রের ধার অব্যাহত রেখেছে। শরীফ ওসমান হাদির উপর হামলার এই ষড়যন্ত্রের সর্বশেষ ও সবচেয়ে বেদনাদায়ক পরিচয়। এই পরিস্থিতিতে ইউনূস সরকারের সিদ্ধান্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করা, যা প্রথম দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর তাৎপর্য অনেক গভীর। আন্তর্জাতিক কূটনৈতিক ভাষায় এই দেশের মধ্যে যুদ্ধ বা সরাসরি সংঘাত বাদ দিলে একটি দেশ অন্য দেশের রাষ্ট্রদূতকে তলব করে তখনই যখন সেই দেশের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ থাকে। সেই তলব মানে হলো, আপনারা আমাদের দেশে আকাম করেছেন, আমাদের নাগরিকদের হত্যা করেছেন, আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এসবের জবাব দিতে হবে। অর্থাৎ ডক্টর ইউনূস আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে আমলে নিয়েছেন যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে। এই তলব কোনো কূটনৈতিক আড়াল নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা। বাংলাদেশ আর ভারতের এই অপকর্ম সহ্য করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই তলব কি যথেষ্ট হবে? একজন বিপ্লবীকে গুলি করে হত্যার চেষ্টা করা, সেই হত্যাকারীকে নিরাপদে ভারতে পালিয়ে যেতে সাহায্য করা, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার মতো একজন পলাতক ব্যক্তিকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া, এগুলো কি কোনো স্বাধীন দেশ মেনে নিতে পারে? শেখ হাসিনার যে ফোন আলাপ প্রতিদিন ফাঁস হয়েছে, সেখানে তিনি সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন। কথা কম কাজ বেশি, খুন করো, আগুন জ্বালিয়ে দাও, এই সব নির্দেশনা তিনি দিচ্ছেন ভারতে বসে। তার উদ্দেশ্য স্পষ্ট, বিএনপি, জামায়াত এবং বিপ্লবী শক্তিগুলোকে চিহ্নিত করে দেওয়া। এটা আর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, এটা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। যখন একটি দেশ অন্য দেশের মাটিতে বসে সেই দেশের নাগরিকদের হত্যার নির্দেশ দেয়, তখন সেটাকে যুদ্ধের ঘোষণা ছাড়া আর কিছুই বলা যায় না। এই পরিস্থিতিতে শুধু তলব করে কিছু হবে না, বাংলাদেশকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রথম কথা হলো, প্রণয় ভার্মাকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, একজন রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে, কিন্তু যখন সেই রাষ্ট্রদূতের দেশ আপনার দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, তখন সেই আইনকে বাতিল করে দিতে হয়। ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে, ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে হবে। প্রণয় ভার্মাকে ধরে জিজ্ঞেস করতে হবে, শেখ হাসিনাকে ফেরত দাও, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে দেশ থেকে বের করে দিতে হবে। এটাই একমাত্র পথ যার মাধ্যমে ভারতকে শায়েস্তা করা সম্ভব। নইলে ভারত আমাদের বিপ্লবীদের
বাঁচতে দেবে না। ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কাউকেই বাঁচতে দেবে না। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নেওয়ার সাহস রাখে? বাংলাদেশ কি ভারতের উপর নির্ভরশীল নয়? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের অতীত বর্তমান দুটো বিষয়ই দেখতে হবে। অতীতে হাসিনার আমলে বাংলাদেশ থেকে অপরাধ করে ভারত পালানোর পর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের সহযোগিতায় অপরাধীদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, কিন্তু সেটা ছিল ভারতের স্বার্থে, কারণ হাসিনা ছিল তাদের পুতুল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন বাংলাদেশ আর ভারতের উপর তেমন নির্ভরশীল নয়। ভারতের ব্যবসা বাংলাদেশের জন্য লালবাতি। বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে, চীন আছে, অন্যান্য প্রতিবেশী রয়েছে। ভারত যদি ভিসা না দেয়, মেডিকেল সুবিধা বন্ধ করে দেয়, তাতে কি হবে? বরং বাংলাদেশের উন্নতি হবে। আমরা বিকল্প তৈরি করব। প্রয়োজনে চীন বঙ্গোপসাগরে আরও একটা ভারত বানিয়ে দিতে পারে, সেই সক্ষমতা চীনের আছে। চীন কৃত্রিমভাবে সবকিছু বানাতে পারে, তাই ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শরীফ ওসমান হাদির ঘটনা শুধু বাংলাদেশের ঘটনা নয়, এর প্রভাব পড়েছে সমগ্র দক্ষিণ এশিয়ায়। ভারত যেভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিপ্লবীদের হত্যা করছে, তাতে পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল সব দেশই এখন সতর্ক। তারা বুঝতে পারছে ভারত তাদের দেশেও এই একই কাজ করতে পারে। আমরা 5 আগস্টের পর ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ভারতকে উচিত শিক্ষা দিতে পারেনি। তাই এবার সরকার এই তলবের মাধ্যমে শুরু করে শেষ পর্যন্ত গিয়ে শিক্ষা দেবে। এই তলব একটি প্রক্রিয়া শুরু। এই প্রক্রিয়ার পর এক পর্যায়ে পার্সোনা নন গ্রাটা ঘোষণা, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এসব হতে পারে। আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাই। সম্পর্ক ছিন্ন হলে ভারত তো সোজা হবেই, ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না। প্রতিবেশী দেশগুলো ভারতকে ন্যারেটিভ ভাবে দেখবে। আন্তর্জাতিক অঙ্গনে ভারত মানবতা বিরোধী অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত হবে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে এটা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করবে, আর ভারতের দালালরা একরকম হতাশ হয়ে যাবে। বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না। বাংলাদেশের সত্যিকার অর্থে যদি সার্বভৌম রাষ্ট্র করতে হয়, বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, তবে এটাই সুযোগ। শরীফ ওসমান হাদির ঘটনা, শেখ হাসিনার উস্কানি, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার শর্ত দিয়ে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইউনূস সরকার কি এই সুযোগটা নেবে, নাকি আবার ভারতের সামনে মাথা নত করবে? সরকার যদি সত্যিকার অর্থে বিপ্লবী হয়, তাহলে তাদের উচিত কথিত হাসিনার বানানো সংবিধানকে পরিবর্তন করে ফেলে নতুন সংবিধান তৈরি করা। সেই সংবিধান বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। জনগণকে নিয়ে মিলেমিশে গঠন করতে হবে, যাতে করে কোনো বিদেশি শক্তি আর আমাদের দেশে এসে হত্যাকাণ্ড চালাতে না পারে। সরকারের সক্ষমতা নিয়ে আমরা আজ হতাশ হয়েছি। একটি বিপ্লবের পরবর্তীতে দেশে এরকম দুর্বলতা থাকা উচিত নয়, কিন্তু আমরা আশা করছি সরকার এই দুর্বলতা কাটিয়ে উঠবে এবং ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। শেষ কথা হলো, শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না। তার রক্তের বিনিময়ে বাংলাদেশকে সত্যিকার সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। ভারতকে শায়েস্তা করতে হবে, নইলে ভারত আমাদের বাঁচতে দেবে না। এই তলব সেই লড়াইয়ের প্রথম পদক্ষেপ। এখন দেখার বিষয়, ইউনূস সরকার এই লড়াইকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে কিনা। বাংলাদেশের ভবিষ্যৎ এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আর প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।